ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। দূরে কোথাও একটা কুকুর ডাকল। তারপর সব আবার শান্ত। তাহসিন চোখ বন্ধ করে বলল, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, এখন ঘুমানোই ভালো। জ্ঞানেশও বলল, হ্যাঁ, কাল অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। অনিশ শেষবারের মতো জানালার দিকে তাকালো। বাইরে শুধু অন্ধকার আর হালকা বাতাসে দুলতে থাকা গাছের ছায়া। তারপর সে ধীরে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর ঘরের ভেতর শুধু ফ্যানের শব্দ আর তিনজনের ধীরে ধীরে ঘুমিয়ে পড়ার নিঃশ্বাস ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। পরদিন সকাল, মর্গের ডাক আর হালকা রোদের আলোয় ঘুম ভাঙল তাহসিনের। চোখ মেলতেই সে দেখল জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরের মাটিতে লম্বা দাগ কেটে পড়েছে। রাতের সেই অদ্ভুত অস্বস্তি যেন সকালবেলার আলোয় অনেকটাই মুছে গেছে। তাহসিন উঠে বসে হালকা হাসল। কাল রাতের সবকিছু একটু বেশি ভাবছিলাম নাকি? পাশে শুয়ে থাকা জ্ঞানেশ চোখ খুলে বলল, না, তোর একার না, আমিও ফিল করেছি, কিন্তু এখন মাথা ঠান্ডা রাখাই ভালো। অনিশ তখনও আধো ঘুমে চোখ মুছতে মুছতে বলল, তোরা এত সকালে উঠলি কেন রে? ছুটি কাটাতে এসে। অনিশ তখনও আধো ঘুমে চোখ মুছতে মুছতে বলল, তোরা এত সকালে উঠলি কেন রে? ছুটি কাটাতে এসে আবার অ্যাডভেঞ্চার শুরু? তাহসিন একটু মজা করে বলল, অ্যাডভেঞ্চার না, মিস্ট্রি, আর আজ থেকেই শুরু। জ্ঞানেশ উঠে দাঁড়িয়ে জানলার বাইরে তাকালো। সবুজ মাঠ, দূরে কুয়াশা আর শান্ত গ্রাম। আজকে আমরা চন্দ্রগড় রাজবাড়িতে যাচ্ছি, দিনের আলোতেই সব দেখে নিতে হবে। অনিশ একটু থেমে গেল, তার মুখে হালকা চিন্তার ছাপ। সত্যি বলছি, জায়গাটা নিয়ে ছোটবেলা থেকে যা শুনেছি আমার একটু ভয় করছে। তাহসিন তার কাঁধে হাত রাখল। ভয় থাকলে ভালো, তাতেই সাবধান থাকা যায়। সকালের আড্ডা দেওয়ার সময় দাওয়ায় বসে তিনজন গরম চা আর মুড়ি খাচ্ছিল। পিসি শান্ত গলায় বললেন, তোমরা কোথাও বেরোবি নাকি আজ? জ্ঞানেশ সরাসরি বলল, হ্যাঁ পিসি, আমরা একটু চন্দ্রগড় রাজবাড়ির দিকে যাব ভাবছি। পিসির হাত থেমে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, দিনের বেলা গেলে যাও, কিন্তু সূর্য ডোবার আগেই ফিরে আসবে। অনিশ নিচু গলায় বলল, আমরা সাবধানে থাকব পিসি। পিসিসি তাকালেন তিনজনের দিকে। তার চোখে এবার ভয় না, বরং এক ধরনের সতর্কতা। জায়গাটা নিয়ে অনেক গল্প আছে, সব সত্যি না, কিন্তু সব মিথ্যেও না। তাহসিন হালকা হাসল, আমরা গল্প না, সত্যিটাই খুঁজতে যাচ্ছি। পিসি উত্তর দিলেন না, শুধু বললেন, পানির বোতল, কিছু খাবার নিয়ে যেও, আর পথ হারিয়ে ফেলো না। রওনা হলো এবার রহস্যের পথে। কিছুক্ষণ পর তিনজন বেরিয়ে পড়ল। পথটা কাঁচা, দুই পাশে ধান ক্ষেত। হালকা বাতাসে ধানের গাছ দুলছে। দূরে একটা পুরনো মন্দিরের ঘণ্টার শব্দ ভেসে আসছে। অনিশ পথ দেখাতে দেখাতে বলল, এই রাস্তা ধরে প্রায় আধা ঘন্টা গেলে একটা জঙ্গল পড়বে, তার ভেতর দিয়েই যেতে হয় রাজবাড়িতে। জ্ঞানেশ চারপাশে তাকিয়ে বলল, লোকজন খুব একটা যাচ্ছে না দেখছি। তাহসিন উত্তর দিল, ভয় মানুষকে অনেক কিছু থেকে দূরে রাখে। অনিশ হালকা হেসে বলল, আজকে দেখব ভয়টা কতটা সত্যি। জঙ্গলের মুখে কিছুক্ষণ পর তারা এসে দাঁড়ালো জঙ্গলের সামনে। সূর্যের আলো এখানেই যেন থেমে গেছে। ভেতরে ঘন অন্ধকার, গাছগুলো এত উঁচু যে আকাশ প্রায় দেখা যাচ্ছে না। তিনজনই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। জ্ঞানেশ ধীরে বলল, প্রস্তুত? তাহসিন গভীর শ্বাস নিয়ে বলল,
সততাটা খুঁজে বের করতেই হবে। অনিশ শেষবারের মতো পেছনে তাকালো, তারপর বলল, চলো। তিনজন একসাথে পা রাখল জঙ্গলের ভেতর। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারপাশের নিস্তব্ধতা আরো ঘন হয়ে উঠল, যেন এই জায়গাটা বাইরের পৃথিবী থেকে আলাদা, একটা বন্ধ অচেনা জগৎ। মাটিতে শুকনো পাতার ওপর পা ফেলতেই খসখস শব্দ উঠছে, কিন্তু সেই শব্দটাও যেন অস্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ দূরে কোথাও একটা পাখি ডেকে উঠল, কিন্তু সেই ডাকটা অদ্ভুত, যেন কোনো সতর্কবার্তা। জ্ঞানেশ থেমে গেল। শুনলে, এই জঙ্গলে কিছু ঠিক নেই। তাহসিন চারদিকে তাকিয়ে বলল, শুধু জঙ্গল নয়, মনে হচ্ছে কেউ আমাদের লক্ষ্য করছে। অনিশ কাপা গলায় বলল, আমার ভালো লাগছে না, আমরা কি ফিরে যাব? ঠিক তখনই হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। গাছের ডালগুলো কেঁপে উঠল, আর সেই সাথে কোথা থেকে যেন ভেসে এলো ফিস ফিস শব্দ। ফিরে যাও। তিনজন একসাথে চমকে উঠল। জ্ঞানেশ চোখ কুঁচকে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু আবার সেই ফিস ফিস, আরো কাছে, আরো স্পষ্ট।